আছো কেন আপন মনে স্বার্থ নিবারণ কি কারণে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিবারণ কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস থলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে পান করে রবিশশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি কৃত পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। মঙ্গল কথা সুপ্রিয় কথন ২০০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সঙ্গে মানব বন্দ্যোপাধ্যায় এবং আজকের বিশেষ স্টুডিও অতিথি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। আপনারা ভাবতে পারেন এটা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, ঘটনাচক্রে সবটাই বন্দ্যোপাধ্যায়। তার মানে এই নয় যে সবাই বন্দ্যোপাধ্যায়, কিন্তু আবার পাশাপাশি হ্যাঁ আমরা সবাই বন্দ্যোপাধ্যায়। কারণ এই ২০০ দিন ধরে সুপ্রিয় লাইভ পরিবার আনন্দম টেলিভিশন যেখানে এসে আমরা পৌঁছেছি, সেই যাত্রাটা, সেই অভিযাত্রাটা একটা ২০০তে পৌঁছে যাওয়ার অর্থ এটাই, যা দিয়ে মানব শুরু করলেন সেই আনন্দধারা বহিছে ভুবনে। মানব আরেকবার একটুখানি আমি শুনবো, ওইটুকুই শুনবো, আনন্দধারা বলছি, কারণ আনন্দম টিভি তো, আনন্দধারার সঙ্গে তার সম্পর্ক তো। আরেকবার ওইখান থেকেই গাই, ওইখান থেকে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিবারণ কি কারণে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিবারণ কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া দাও শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। ডবল সেঞ্চুরি করতে পারি না আমরা, এবারে ডবল সেঞ্চুরি। এবং সব থেকে যেটা গোলমেলে ব্যাপার সেটা হলো এই করোনা পর্বে একটা জিনিস কিন্তু হ্যাঁ হয়েছে, হ্যাঁ একদম। এমনকি একদিন এমন ছিল যেদিন বিদ্যুৎ ছিল না, সেদিন একদম জি হরর শোয়ের মতো তলাতে মোমবাতি ছিল, কিন্তু সুপ্রিয় লাইভ বন্ধ হয়নি। লাইভ জীবন্ত ছিল দিনে রাতে মাসে মাসে প্রহরে প্রহরে। এই ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে ২০০ দিন, ভাই ২০০ দিন কেউ ইয়ার্কি মারা নয়, চারটিখানি ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, দম রাখা যায় এতদিন পর্যন্ত। এই যে ২০০টা দিন। আচ্ছা রাজশ্রী,
এই 200 দিনে আপনার কাছে 200 দিনটা কীরকম, মানে কিভাবে পৌঁছলাম 200 দিনে আমরা, আপনি কিভাবে দেখলেন? আপনি তো প্রায় গোড়ার থেকেই আছেন বোধহয়, তাই তো? হ্যাঁ, প্রথম দিন থেকেই একটু জোরে আছি। একটু জোরে একটু জোরে। আমি প্রথম দিন থেকে দেখতে দেখতে এমনিতে তো টিভিতে যেরকম দেখছি খবর, সেটাতে প্রচন্ড ভয় লেগে যাচ্ছে, ভীষণ ভয় বাড়ছে যে এত সংক্রমণ বাড়ছে। তারপরে সুপ্রিয়দার এটা লাইভটা দেখতে শুরু করলাম, যখন আস্তে 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 তখন মনে হলো যে ভয়টা এই কারণে কাটতে শুরু করলো যে আমার একার এই ভয়টা নয়, এইটা প্রত্যেকে একরকম ভাবে ভয় পাচ্ছে। এটাতে আমি একা শুধুমাত্র ভীত নই, সে সবাই একরকম, আমাদের অবস্থাটা একরকম। এই যে এক ভাবটা, মানে সবার এক ভাব, এটা বুঝতে পারলাম। তখন থেকে আমার মানে দেখার আগ্রহটাও বাড়লো, আর আমি দেখতে শুরু করলাম। এবং বিভিন্ন ভয়ে সময়- ভয়ে মাইনাসে মাইনাসে ধরে প্লাস হয়ে গেছে। আমারও ভয়, তোমারও ভয়, শেষে হলো নির্ভয়। একদিন মানব, আমি একটু মনে করি, একজন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা দাদা আপনার কবে করোনা হবে মনে পড়ে আপনাদের? একজন জানতে চেয়েছিলেন, নিয়মিত দর্শক, তিনি জানতে চেয়েছিলেন, সম্ভবত শিলচর বা একটা কোনো জায়গা থেকে, অসম থেকে, দাদা আপনার কবে করোনা হবে? তখন সবাই মিলে তাকে, হ্যাঁ আপনি এসব কী বলছেন, অমুক তমুক বলবেন না। সৌভাগ্যের বিষয় যে সুপ্রিয় লাইভ পরিবারে এই 200তম দিনেও এখনো পর্যন্ত কাউকে শুনিনি। আমাদের গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে আমাদের যে বন্ধুরা যারা ছড়িয়ে রয়েছেন, সাংবাদিকরা, আপনি জানেন মানব, যে তারা এসে নিয়মিত রিপোর্ট দেন, কথা বলেন। সে বার্বাডোস বলুন, অস্ট্রেলিয়া বলুন, আফ্রিকা বলুন, এমনকি মধ্যপ্রাচ্য বলুন, রাশিয়া বলুন, ইংল্যান্ড বলুন, নেদারল্যান্ডস বলুন, জার্মানি বলুন, ফ্রান্স বলুন, এমন কোনো দেশ নেই। আমেরিকা তো আছেই। উদাহরণটা যেমন একটু আগে দেখলাম, উদাহরণটা লিখছেন শুভ 200 দিন। আচ্ছা, সুকান্ত মোড়ল লিখেছেন মাকে একদিন আনবেন। মা তো গত পরশু দিন যখন গ্রামে গেছিলাম, মাকে এক ঝলক দেখা গেছিল। মাকে, ছোট কাকাকে, মানে ছোট কাকা মানে যে আমার মেন্টর, যে লোকটা আমাকে তৈরি করেছে, এই তার পুত্র। সুতরাং সেই সুবাদে বলতে পারেন যে একবারে আমার পাঁজর, মানে বুকের পাঁজর। আর এ হচ্ছে তার গৃহিণী, নিয়ন্ত্রিকা। সুতরাং সেই অর্থে আমি সবই কিন্তু পাঁজর, আদমের বুকের পাঁজর দিয়ে ইভকে বানানো হয়েছিল। অতএব এখান থেকে একটা পাঁজর, এই পাঁজরটা আবার ওই দিকে আছে। কিন্তু আমি দেখুন, দুজনকে দুপাশে ফাঁক করে বসিয়ে দিয়ে আমি মাঝখানে বসবো। আমি চাইছিলাম না, কিন্তু মানব বললো যে না না তুমি এখানটাতেই বসলাম। মানব, সবাই অভিনন্দন জানাচ্ছেন 200তম পর্বে। আমি আপনাদের অনুরোধ করব, যার যার দেওয়ালে ওয়াচ পার্টি করে দিন। আমি এক্ষুনি আমার দেওয়ালে ওয়াচ পার্টি করতে করতে আমি তার মধ্যে মানব আর রাজশ্রীর মধ্যে আমি জানি না কে শোনাবে কি শোনাবে, কারণ কোনো পরিকল্পনা নেই। বিজেন্দ্রলাল, এইবারে কারণটা বলে দিচ্ছি শুনুন। কারণ সুপ্রিয়দার তো বিশ্ব সংবাদ, মানে বারবাডোস থেকে কামাসকাটকা হয়ে, হনলুলু হয়ে, নাগাসাকি হয়ে রানাঘাট, একেবারে এই জিনিসটা কিন্তু এই বিশ্ব সংবাদে পাওয়া যায়। বিশ্ব সংবাদের পিছনে যে বিশ্বের লোকজন একসঙ্গে তৈরি থাকে, এই ব্যাপারটা আগে থেকে তেমন বুঝতে পারা যেত না। এখন বুঝতে পারি যত দিন যাচ্ছে আর কি। আচ্ছা, একটা কথা আমি একটু জানতে চাইবো, আপনাদের কাছেও জানতে চাইবো। আচ্ছা, এই যে 200 দিন ধরে আমরা কি গোটা পৃথিবীকে আপনাদের খানিকটা হলেও কাছে আনতে পেরেছি? হ্যাঁ, এ তো ভুবনে জানালা। মনে আছে যে বহুদিন আগে যখন শুধু দিদি ছিল, মানে শুধু দিদি, আর কেউ আমাদের ছিল না, তখন আমাদের শুক্রবার রাতে একটি অনুষ্ঠান হতো সারা সপ্তাহ এই দিনে, মানে যার ইংরেজি ছিল দ্য ওয়ার্ল্ড দিস উইক। আমরা অপেক্ষায় থাকতাম কবে সেইটি আসবে এবং বিশ্বের জানালা খুলে যাবে। প্রণয় রায় প্রতিদিন আপাতত ওই 8টার সময় ওয়ার্ল্ড দিস ডে হয়, মানে একদিন ওই 8টার সময় বিশ্বের জানলাটা খুলে যায় আমাদের সামনে এই সুপ্রিয় লাইভের মোবাইল স্ক্রিনের মাধ্যমে। কিন্তু যে বললাম, এখন ডিএল রায় হতে হতে আমি একটু চট করে আমার দেওয়ালে ওয়াচ পার্টি করতে যাচ্ছি, আর আপনারাও যার যার দেওয়ালে ওয়াচ পার্টি করে দিন, যাতে এই 200 দিনে আজকে গানে গানে, কথায় কথায় এবং আপনাদের প্রত্যেকের বিভিন্ন প্রসঙ্গতে উঠে আসবে গোটা দুনিয়া। শুধু তাই নয়, উঠে আসবে বাঙালিয়ানা, আমাদের শিকড়, আমাদের জাতির সঞ্জীবন। সব শুরু হয়েছে আনন্দধারা দিয়ে। আনন্দম টিভিতে ছড়িয়ে দিন সকলের কাছে, আনন্দ ছড়িয়ে পড়ুক। আনন্দই আমাদের অন্যতম উপজীব্য। শুনি গান। কর জোরে।
আজি এসেছি এসেছি বধূ হয়ে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। তারপর আজি তোমার চরণ তলে রাখি কুসুম ভার, আর তোমার বলে দিব আহা। উপহার। তোমার চরণ তলে রাখি কুসুম হার, হার তোমার গলে দিব উপহার। সুধার অধর ধরে তোমার অধরে ধরি করো বধূ করো মান। আজ হৃদয়ে সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে হাসির উপগান। জুয়েল রায়ের বউ বোধহয় খুব সুন্দরী ছিলেন, আমি দেখিনি, পড়েছি। তাই গুজবে কান দিই, আমার চোখে আমারটির থেকে বেশি কেউ সুন্দর নয়। তাই হোক, তা ডিএল রায়ের বউ নাকি একদিন সারাদিন ধরে যে মালা গেঁথেছিলেন, তারপরে সন্ধেবেলায় উনি তো চাষবাসের বিজ্ঞানী ছিলেন, বর্ধমানে তার অফিস ছিল। আজও বর্ধমানে যে ট্যাক্স আদায় হয় ওটা ডিএল রায়ের স্ট্রাকচার দিয়ে বা গঠন দিয়ে তৈরি করে। তা তিনি আসার পরে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি এবং এই গানটা, এই দুটো গান ওই সময় তৈরি হওয়া। হ্যাঁ, এবার তোমার যাও। ব্যাপারটা হচ্ছে, দেখুন, এক এক সময় হয় যখন মানে মনে হয় যে না একটু শুনি, বলি কম। কারণ আমরা অনেকেই ভালো শ্রোতা হয়ে উঠতে পারি না। বক্তা অনেকেই হতে চাই, কিন্তু ভালো শ্রোতা হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের একটা পুরনো কথা আছে, প্রচলিত প্রবাদ আছে যে শতং বদ মা লিখো। এ দেখুন, সামনে কাগজ কলম আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। মানব আমাকে একখানা মানে খোরোর খাতা বলতে যা বোঝায় কলম সব ধরিয়ে দিয়েছে। কারণ কলম না হলে, হাতে কলম না থাকলে আমি পারি না। এইটি একবার দেখি। হ্যাঁ, এবং পাশাপাশি বহুকালের এটাও আছে। এই দেখুন, এই বহুকালের প্রাচীন জিনিস। এই হচ্ছে আমাদের যা কিছু নিজস্বতা তা। তো প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই যে ফেসবুক লাইভ, এই যে সুপ্রিয় লাইভ, এই যে আমাদের অনুষ্ঠান, এই যে 200তম দিন, এই 200 দিন ধরে তো আমি বক 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 করে গেছি। কত কিছু যে বলেছি, এক এক সময় ভাবলে নিজেরই অবাক লাগে যে এত কিছু আমি জানতুম। প্রাণের কথা করতে করতে মা যখন ডান দিকে বসে থাকতো, তো মা বসে থাকতো ডান দিকে, আর আমি অনুষ্ঠান করার পরে মা ওকে বলতো, হ্যাঁ রে তুই এত সব জানলি কোত্থেকে। আমি অবাক হয়ে ভাবতাম যে কোথা থেকে কোন কালে পড়েছি, কোন ছোটবেলায়, কোন শৈশবে, কোন কৈশোরে, সেসব কোথা থেকে চলে আসতো। তার মানেটা কি দাঁড়াচ্ছে? একটা সম্পর্ক যখন তৈরি হয়, সেতুবন্ধ যখন তৈরি হয়, তখন নিজের থেকে অনর্গল মানে মনের গভীর থেকে উঠে আসে, যাকে আমরা মানে রোম্যান্টিক রিভাইভালের শর্ত হিসেবে জেনেছিলাম, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পার্সোনাল ফিলিংস। তাকেই বলা হয় রোম্যান্টিসিজম। অর্থাৎ তুমি ফ্রেমের বাইরে বেরিয়ে গেছো, তো তাকে বলা হয় রোম্যান্টিসিজম। অর্থাৎ কিনা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পার্সোনাল ফিলিংস। আমি মনে করি আমাদের এই কথোপকথন এটা কিন্তু মূলত তাই, অর্থাৎ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পার্সোনাল ফিলিংস। ঠিক এই যে মানে ব্যক্তির অন্তরের কথাগুলিকে তুলে আনা, সম্মিলন তৈরি করা এবং তার মাধ্যমে সেতু বন্ধ করে এই সেতু দিয়ে হেঁটে চলে যাওয়া আরেকজনের মনের গহীনে এবং সেখান থেকে উঠিয়ে আনা মণিমুক্ত, এইটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান যাপন। আমি জানি না মানব বা রাজশ্রী আমার এই কয়েকটা কথার পরে এর সঙ্গে সঙ্গতি রেখে কি গান শোনা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধূত শ্যামল আলো ঝলমল বুলগিরি পর্বতে, এসো বুকে করিয়া শীত শত দল শীতল শিশির
ঢালা। দেখুন, এক রকমের গাছ হয় জানেন, যারা ঘরে হয় না, টবে হয় না, কিছুতেই আপনি তাকে ঘরে আনতে পারবেন না। সে ঘর থেকে আপনাকে ফ্রেমের বাইরে বের করে দেবেই এই সুপ্রিয় লাইভের মতো। সে হলো কাশ, তাকে ডেকে আনা যায় না, সে নিজে হয়। বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, গেঁথেছি সে ফালে মালা, নবীন গানের মঞ্জরি দিয়ে সাজায় এনেছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ। যদি এরপরও সদলক্ষ্মী না আসেন, আমরা তো সেভাবে আগের দিন আমরা গিয়েছিলাম, কিন্তু দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, সোজা কথা কইনে মোরা, উল্টো কথা কই, কারণ আমরা ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। এটা আগের দিন বলে দিয়েছিলাম, এবং তারপরে এটা জানিয়েছি যে আমরা বুনো ফুলের মতো, অর্থাৎ টবে ওই সেচানো লতাতে জল দিয়ে সুপ্রিয় লাইফ তৈরি করা যায় না। এ হলো ওই স্বতঃস্ফূর্ত অনুভবের অকৃত্রিম উৎসাহ, স্পন্টেনিয়াস উদ্ভব ফর দ্য পাওয়ারফুল ফিলিংস। তাই এই গানটা গাইলাম, যে এই গানটাতে সেই ফুলের নাম আছে যে নিজে থেকে হয়, জোর করে হওয়ানো যায়। আমি কয়েকদিন আগে যখন আসছিলাম বাড়ির দিকে, বিশ্বাস করবেন গোটা রাস্তাটা একটা লাইভও করেছিলাম। ওই লাইভ করতে করতে আমি খুঁজছিলাম হাইওয়েতে যে কোথায় কাশফুল দেখতে পাওয়া যায়। পেয়েছিলাম, পাইনি এমন নয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কাশফুলও পেয়েছিলাম, কিন্তু কাশফুল পেতে আমাকে অপেক্ষা করতে হয়েছিল। আবারও বলি, যে কথাটা মানব বললেন, খুব দামি কথা, খুব প্রয়োজনীয় কথা, সেটা এইরকম যে কাশ যেরকম আপন আনন্দে ফুটে ওঠে, আমাদের এই সুপ্রিয় লাইভ বলুন, আনন্দম টিভি বলুন, এখানে কিন্তু আপন আনন্দের সঞ্চার, আপন আনন্দের সংযোগ, তবেই আমাদের এই অভিযাত্রা, যে অভিযাত্রা আজকে 200তম দিনে পা দিল। তাই যে আনন্দটা ভেতরে অনুভব করছি, যে আনন্দটা আপনি অনুভব করছেন, যে আনন্দটা আমরা পরস্পরের সঙ্গে সেতুবন্ধের মাধ্যমে বুঝতে পারছি, তার ওপর দিয়ে আমাদের চলা, তাকে নিয়ে আমাদের চলা, তার কাছে পৌঁছতে আমাদের চলা, এবং তার থেকেই আমাদের অভিযাত্রা শুরু। আমি একটা কথা বলি, আমার মনে পড়ে যাচ্ছে, যখন প্রথম শুরু হলো তখনও সুপ্রিয় লাইভ চওড়া ছিল না, লম্বা ছিল। তখন সেই লম্বা সুপ্রিয় লাইভ, লম্বাটে হতো আর কি, এবং নিচ থেকে আসতো, মানে তখন সুপ্রিয়তা কিন্তু তাকাতো একটু ওপর থেকে, মানে একটু ওই বিহঙ্গ দৃষ্টিতে দেখা পৃথিবীর ফ্রেমটা এরকম হতো, এরকম নিচে থাকতো, আমি এইভাবে দেখতাম, লম্বা করে দেখতাম। তখন প্রথম শুরু হলো যে ভয় পেও না, তোমায় আমি কামড়াবো না, এইরকম ব্যাপারটা দিয়ে সুপ্রিয় লাইভ শুরু হলো, যে ভয় পাবেন না, ভয় না পেয়ে কি করবেন। এবারে তারপরে যেটা আসতে আরম্ভ করলো, যে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সাবধান হন। কেন সাবধান হন? কারণ এই যে জিনিসটা আপনি শুধু অসুখ বলে দেখছেন, সেটা কিন্তু অসুখ নয়, ওই অসুখের পিছনে আছে একটা বিপুল প্রসারী সাম্রাজ্যবাদী ভাবনার বীজ। এইবারে ওই বীজের গভীরে ঢোকা শুরু করলো সুপ্রিয় লাইভ, ধাপে ধাপে, স্তরে স্তরে, বর্ডার পেরিয়ে, সীমানা পেরিয়ে, উত্তরের দিকে কিমপুরুষ বর্ষ, ইলাবৃত বর্ষ, যাকে আমরা এখন ডাক নামে চীন বলে ডাকি। মাঝে আমাকে বললো, জানিস তো আমি আর চীনে মিউজিক শোনাচ্ছি না, এখন আমরা পাল্টে দিয়েছি। ওই আস্তে আস্তে বিশ্বগত ভাবনার ষড়যন্ত্রের কেন্দ্রস্থলে পৌঁছতে শুরু করলাম আমরা। ধীরে ধীরে সুপ্রিয় লাইভ তার পর্যায়টা পর্বান্তরে দেশ থেকে বিদেশের দিকে যেতে শুরু করলো, হু 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 করে আসতে আরম্ভ করলো। এদেশ ওদেশের থেকে খবর, মুহূর্তে মুহূর্তে লাফিয়ে লাফিয়ে মানুষের সংখ্যা বাড়তে আরম্ভ করলো। আমার স্মৃতিতে আছে, সেই সময় সকলে বলতেন বারবার যে আমরা দেখি, কেন জানেন? কারণ এইটা দেখে আমরা না রোজ একটু ভরসা পাই, যে সাহস পাই, মনোবল পাই। দেখা গেল সাহস মনোবলের পরের স্তরে, মানে 56-57 দিনের পরে সুপ্রিয় লাইভ শুরু করলো বলতে, সাবধান হন, কারণ আপনার চারপাশে একটা অদ্ভুত জাল ধীরে ধীরে বিছিয়ে আসছে। আমার আজও স্মৃতিতে আছে, তখন একেবারে বহুদিন আগে ইংরেজ আমলে সারা ভারত যে জিনিসটা করতো, তখন সুপ্রিয় লাইভে তাই শুরু হয়েছিল। হোয়াট বেঙ্গল থিংস
টুডে ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ সেই সময়ে সুপ্রিয় লাইভ আজকে যেগুলো বলতো 3-4 দিন বা 1 দিন 2 দিন পর সেই তথ্যকে সযত্নে অপহরণ করে বড় বড় চ্যানেল থেকে সেগুলো কোট করা শুরু হতো। তারপরে প্রায় 99 দিন 100 দিন এলো, 100 দিনের পর সুপ্রিয় লাইভ আরেকটু বাড়তে আরম্ভ করলো। ওই যে বললাম দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। আটা কি জানেন তো, দীঘাকে দেখে সমুদ্র বলে মনে হয় না, পুকুর মনে হয়, কারণ তাতে ঢেউ কম। কেন ঢেউ কম? বাধা নেই। দীঘার জমি এরকম, আর আমাদের সমুদ্র মানেই পুরী। তার কী কারণ? পুরীতে বীজটা এরকম করে এরকম নেমে গেছে। যত বেশি বাধা তত বেশি ঢেউ, যত বেশি ঢেউ তত গভীরতার প্রমাণ। সুপ্রিয় লাইভ এই 200 দিন পার করে এই প্রমাণটা দিয়েছে যে বাধা আসুক, যত বেশি বাধা আসবে, যত বেশি প্রচারের আগে অপযোগ হবে, তত আমাদের সঙ্গে শক্তিটা বাড়বে। আমরা বুঝতে পারবো হার্ডেলটা বেশি বড় না হলে টোপকে লাভ কি মশাই। 3 ইঞ্চি হাই জাম্প দিয়ে কী হবে? হাই জাম্প দেবো, 8 ফুট করুন, লাফিয়ে যাবো, 8 ফুট আটকালাম, 12 ফুট আবার লাফাবো। কাজেই আপাতত লাফিয়ে 200 দিন এসেছি, এবার এই 2টা কোথায় গিয়ে থামবে বলা খুব মুশকিল। মজার ব্যাপার হলো যে এই 200 দিন একটা সম্পর্ক, একটা পরিবার, গোটা বিশ্ব জুড়ে একটা পরিবার। আমি জানি বার্বাডোস থেকে সুচিস্মিতা দেখছে, আমি জানি আমেরিকার শার্লট থেকে উদয়নদা দেখছেন, আমি জানি নিউ ইয়র্ক থেকে, নিউ জার্সি থেকে আমাদের বন্ধুরা সায়ন্তনী দেখছে। সায়ন্তনী যখন ওই করোনার লকডাউন চলছে, একদিন একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা এরকম হয়েছিল যে ওর বাড়িতে 6টা আলু আর 3টে ডিম ছিল। হ্যাঁ মনে আছে, মনে আছে? 6টা আলু আর 3টে ডিম ছিল। সায়ন্তনী সেটা ওখান থেকে বলেছিল যে আমার বাড়িতে 6টা আলু আর 3টে ডিম পড়ে আছে, আমি জানি না কবে আবার খাবার দাবার পাবো। কতজন যে ব্যস্ত হয়ে জানতে চেয়েছিল যে শান্তনী কি খাবার পেলো, তিনি কি খাবার পেলেন। আমার বোন হয়, মানে আমি তাকে বোন ডাকি। তো সেই যে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, আমরা লকডাউনে সবাই আটকে আছি, মানব একটা গান বাঁধলো, সেই গানটা আমরা সবাইকে দিলাম, সবাই শুনলো, শুনে বুঝলো যে না, আমরা সবাই বুঝলাম যে এখন বাইরে বেরোতে পারছি না, ভেতরের দরজাটা খুলি। আমরা ভেতরের দরজাটা খুলে দিলাম, খুলে আমরা ক্রমশ নিজের অন্তরে প্রবেশ করতে শুরু করলাম। আর শুধু তাই নয়, মহাকাব্য থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কানেক্ট করতে শুরু করলাম, আমরা জুড়তে শুরু করলাম, আমরা বুঝতে শুরু করলাম যে কি আছে। এত বছর বাইরের এত কিছু আমাদেরকে আকর্ষণ করে রেখেছিল যে আমরা অন্তরের দিকটা দেখতে পারিনি। আমরা দেখার সুযোগটা পেলাম। শুধুমাত্র যে আমি দেখালাম তা কিন্তু নয়, আমি দেখলাম, আপনাদের সঙ্গে সঙ্গে মাঝখান থেকে সুবিধাটা কি হলো, আমি নিজেও অভিযাত্রাটাতে নিজেও শরীর হয়ে গেলাম। সবাই মিলে সেটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। সেটা একটা দারুণ এমন একটা গ্রহণযোগ্যতা, যে গ্রহণযোগ্যতা মানে ধরুন চীনের অভ্যন্তরে উইঘুর মুসলিমদের ওপর কিরকম অত্যাচার চলছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যে বিক্রি করা হচ্ছে, বেল্ট অ্যান্ড রোড প্ল্যানিং এর মাধ্যমে চীন কি করে গোটা দুনিয়াকে গ্র্যাব করার চেষ্টা করছে, তার তথ্য উপাত্ত সহ। এমনকি আপনারা মনে করে দেখুন তুরসুনের সেই মর্মন্তুদ কাহিনী, সেই যে মেয়েটি যার বাচ্চাগুলোকে কেড়ে নেওয়া হলো, বাচ্চাটাকে মেরে ফেলা হলো, এই যে কাহিনীটা কত মানুষ যে বলেছেন, আমাকে লিখেছেন যে দাদা আপনি এমন করে কাঁদাচ্ছেন, পারছি না, সহ্য করতে পারছি না, আর শুনতে পারছি না। কিন্তু শুনেছি আমরা মানুষের নৃশংসতার কাহিনীগুলো জেনেছি, এখান থেকেই জেনেছি মানব ঠিকই বলেছেন। ঠিক সেইটুকুই মানব বললেন যে আমাদের এই সম্পর্কটা তৈরি হওয়ার ক্ষেত্রে এত গভীর আছে, যেটা এত গভীরতা, যেটা ওই পুরীর সমুদ্রের মতো, যার মহিষোপানটা কম, মহিডালটা দ্রুত শুরু হয়ে যায়। এবং মহিডালটা খুব দ্রুত শুরু হয়েছিল বলেই এই গভীরতাটা এতটা বেশি। যে মহিষোপান মহিডাল সবাই জানে তো। ধরে নিতে হবে আমাদের শ্রোতারা কিন্তু আমাদের থেকে জ্ঞানী। হ্যাঁ, কারণ দেখো যাদের ধৈর্য ক্ষমতা বেশি। হ্যাঁ আমাকে বলো, তাহলে যাদের একটু জিজ্ঞাসা আছে তারাও জানতে পারবেন। তাহলে আমি বলে দিই, মহিষোপান হচ্ছে সমুদ্রে আপনি যখন নামবেন, স্নান করতে যান, খেয়াল করবেন সমুদ্র আস্তে 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 আপনার পায়ের তলায় জলটা মানে ক্রমশ আপনার এত পর্যন্ত, তারপরে এত পর্যন্ত, তারপরে এত পর্যন্ত, তারপরে এত পর্যন্ত, তারপরে একটা সময় আসবে আপনি ডুবে যাবেন। যারা সাঁতার জানেন তারা পারবেন। ওই মহিষোপান যে সমুদ্র এরমভাবে যায়, ঢালু যেতে 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 একটা সময় পর্যন্ত গিয়ে হঠাৎ করে একদম গভীরে চলে যায়। এই পুরোটা হচ্ছে মহিষোপান, মানে সোপান। আর মহিঢাল হচ্ছে ঠিক তারপরে বিরাট গর্তটা, যেখানে অতলান, যেখানে আর কোনো তল পাওয়া যায় না। এই মহিঢালে আমরা শুরু থেকেই চলে গেছি। হ্যাঁ, আমাদের তো ঢাল তরোয়াল কিছু নেই, ঢাল তরোয়াল দরকার হয় না আমাদের কিছু সেভাবে। এই মহিঢালে শুরু থেকে চলে গেছিলাম বলে
আজকে এই 200 দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে এই মহিঢালে থাকার কারণে কোনো একটা অজ্ঞাত একটা কোনো ফ্যাক্টর বোধহয় কাজ করেছিল, জানেন তো? যে কারণে আজও এই 200 দিন পরেও, করোনা সংকটের এতগুলো দিন পরেও আপনারা জানেন যে গত বছরের অগাস্ট মাসের 28 তারিখে চীনের উহানে প্রথমবার করোনার সংক্রমণ দেখা গেছিল। সেই তথ্য আপনাদের আমিই জানিয়েছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা স্যাটেলাইট পিকচারে সেটা ধরা পড়েছিল। তারপর থেকে 1 বছর পেরিয়ে গেছে, চীন আমাদের তথ্যটা জানায়নি। তার যাবতীয় বিষয়গুলো আপনাদের জানিয়েছিলাম এবং এখানে এসে একের পর এক বিশেষজ্ঞরা বলেছেন তাদের বক্তব্য, তাদের পরামর্শ, তাদের মতামত। 200 দিন পরেও মহিঢাল আমাদের বাঁচিয়ে দিয়েছে বলে আমরা এখনো বেঁচে আছি, সুস্থ আছি, আতঙ্কে নেই, ভয়ে নেই। সব থেকে বড় কথা, পরস্পরকে জড়িয়ে একটা শৃঙ্খল রচনা করে আছি। এখানে একটা এই হিতি বলছি তো, এই গানটা আপনাদের জন্য। এই গান যিনি লিখছেন তার ক্যান্সার হওয়া সত্ত্বেও হাসপাতালে থেকেও সেই মানুষটি ইতিবাচক জীবনবোধে বিশ্বাসটা হারাচ্ছেন না। এই মানুষটি তৈরি করা গান, যে গানটা আমাদের সকলের তরফ থেকে আপনাদের প্রতি উদ্দিষ্ট গান। যে আমরা সুপ্রিয়দা ব্যক্তিগতভাবে কি পেরেছে কি পারেনি, নাটকের সাজঘরের পিছনে সাংবাদিকরা যারা বহুদূর থেকে খবর দিয়েছেন তারা কতটা কি পেরেছেন আমরা জানি না, কিন্তু আপনারা পেরেছেন এই অর্থেই যে আপনারা কখনো হাতটা ছেড়ে যাননি। কাজে এই গানটা আপনাদের উদ্দেশ্যে। আমি অকৃতি আহা, অধম বলে কিছু কম করে মরে দাও, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই রে। আহা, তবু দয়া করে কেবলই দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গতি আসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আনিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। আহা, আহা, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলে কিছু কম করে মরে দাওনি। পুরো ফেসবুকের জন্য গান। ভাবি ছেড়ে গেছো, তবু ছেড়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। এখানে একটু আগে আশিসবাবু লিখলেন, সারাদিনের পর সুপ্রিয় লাইভ দেখার পর আমি ভাবি করোনাকে বুড়ো আঙুল দেখালাম। এইভাবে 200 দিন পার করেছি। এই কথাটায় কতজন সমর্থন করবেন? যদি করেন তাহলে একটা চিহ্ন উঠুক, মানে ঝড় উঠুক। অনেক দিন পরে চিহ্নের ঝড়
প্রার্থনা করছি কেন? আমার জন্য নয়, এই দুজনের জন্য, এই দুজনের জন্য। চিহ্নের ঝড়, আঙুল। হ্যাঁ চিহ্নের ঝড় দেখতেছেন। একসময় মানুষ লিখতেন আঙুলে ব্যথা হয়ে গেল, আর পারছি না, এত চিহ্ন দিতে দিতে আঙুলে ব্যথা হয়ে গেল। তো সেটা একটু চাই। শুভলক্ষ্মী দেবী এসেছে, শুভলক্ষ্মী ঘোষ। এই শুভলক্ষ্মী দেবী একজন আন্তর্জাতিক স্তরে খ্যাতিমান বিজ্ঞানী। তিনি মানে একজন ফার্মাকোলজিস্ট হিসেবে গোটা বিশ্বের প্রথম 10 জনের মধ্যে একজন। তিনি আমাদের জানিয়েছেন করোনা পরিস্থিতির ভেতরে আমাদেরকে সব থেকে বেশি সাহস যদি কেউ জুগিয়ে থাকেন, এই শুভলক্ষ্মী ঘোষ। এই শুভলক্ষ্মী ঘোষ বা ঘোষজায়া, ইনি কিন্তু আমার শ্বশুরমাতা হন। আরে বাবা, ইনি আমার সম্পর্কে শ্বশুরমাতা হন, যদিও আমার থেকে বয়স একটু ছোট, মানে অনেকটাই ছোট, তাদের কিছু এসে যায় না, তাদের শ্বশুরমাতা হওয়া আটকায় কি মুশকিল। তো তিনি আমার শ্বশুরমাতা হন। শুভলক্ষ্মী দেবী শ্বশুরমাতারই শ্বশ্রু নেই। 100 দিনে উনি আমাদের অতিথি ছিলেন, মানে ওই ট্যাবে যেভাবে আমরা লাইভে ধরি অতিথিকে সেভাবে ছিলেন। শুভলক্ষ্মী দেবী, আপনি আমাদের এই 200 দিন উপলক্ষে আপনার বক্তব্যটা একটু লিখে জানান, আমরা এখানে দেখতে পারবো। আর হ্যাঁ, এই যে মানব আর রাজশ্রীর গান 200 দিন, আমি এটা একটু বিশেষ উপহার হিসেবে নিয়ে এসেছি। এবং শুধু তাই নয়, আজকের অনুষ্ঠানের স্টুডিও থেকে শুরু করে সবকিছুই আপনারা দেখছেন যে পুরো ব্যাপারটাই অন্যরকম ভাবে করা হয়েছে। হ্যাঁ, আজকে জগৎ পরিক্রমা নেই। কেন নেই? কারণ জগৎ পরিক্রমাটা আপনাদের এতদিনে জগতের সঙ্গে সামান্য হলেও যৎকিঞ্চিত পরিচয় যেহেতু করিয়ে দিতে পেরেছি বলে আজকে বরং জগতের খবর আপনাদের কাছ থেকে মন্তব্য আমি দেখব। আমাকে বলবেন আমি খবর রাখিনি, আমাকে বলবেন, মানে সাংবাদিককে সংবাদ দেবেন, তাহলে আপনারা দিন। এটা সঙ্গীত সংবাদ দিন। হ্যাঁ, সঙ্গীত সংবাদ। ভিড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলা কামড়, অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। ভিড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। এই আকাশের খোঁজ দিয়েছে 200 দিন ধরে সুপ্রিয় লাইভ। চাঁদের অক্ষরে ওই আকাশের গায়, চাঁদের অক্ষরে ওই আকাশের গায়, তব আলোক লিখনে যেন প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থরু থরু, এমন বলা কামড়, অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো। এবারে মিউজিক ছিল, মনে আছে? রা 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 রা। কেন বললাম? এই মিউজিক যোগ হলো 100 দিনের পর। সংবাদ এলো, তার আগে সঙ্গীত এলো। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়, মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না। তাই দিয়ে আপনারে সুন্দর করো, এমন বলা কামড়, অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। এই জন্যেই কবিদের দূরদৃষ্টি বলে। আজ থেকে অন্তত 70-80 বছর আগে এই গানটা সুপ্রিয় লাইভের জন্যই লেখা হয়েছিল। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে, দেখুন বন্ধুরা, একটা বিশেষ কথা আমি বোধহয় বলতে ভুলে গিয়েছিলাম বা মনে ছিল না, যে কোনো কারণেই হোক না কেন ক্ষমা করে দেবেন। সেটা কীরকম? সেটা হচ্ছে সংখ্যা। আমরা যেমন বলি না যে কখনো কখনো এরকম বলি আমরা যে এত বয়স, অমুক বয়স, এত বয়স হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। অনেকে তখন বলে থাকেন যে বয়সটা তো একটা সংখ্যা মাত্র, তার বেশি তো আর কিছু নয়। মশাই কেমন আছেন এখন?
এখন সুস্থ হয়েছেন কি একটু আগের থেকে? আচ্ছা, সঞ্জয় সোম মহাশয় খুব অসুস্থ, আমি ওনাকে আগে থেকে জানাইনি, প্রোগ্রাম উনি করতে পারবেন না, কিন্তু আজকে আমাদের 200 দিন না না, আপনার কথাটুকু শুনতে পেলেই হবে, আপনার কথাটা শুনতে পেলেই হবে। সবকিছু জানবেন। পুরো আনন্দম টিভির যে পরিবার আছে, সেই পরিবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো জ্বরে পড়বেন না। আপনি জ্বরে পড়েছেন, ব্যাস, আমি আর বিরক্ত করবো না আপনাকে আমি না জানিয়ে ফোনটা এই জন্য করেছি। মার্জনা করবেন আমাদের অনুষ্ঠানে। আজকে একটু দেখে নিন, মানব আছেন, সঙ্গে রাজশ্রীও আছেন, এবং একটা অন্যরকম মাত্রায় অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয়বাবু, সুস্থ হন, কথা হচ্ছে। নমস্কার। সঞ্জয়বাবু অসুস্থ বলে তাকে আমি বিরক্ত করিনি, আগে থেকে জানাইনি, কিন্তু তিনি শুভেচ্ছাটা জানালেন। আমি প্রত্যাশা করব যে আপনাদের যাদের যাদের বক্তব্য রয়েছে, হ্যাঁ, শান্তনু বলছেন সঞ্জয়বাবু সুস্থতা কামনা করছেন, সুলেখা বলছেন গুড ইভিনিং, অর্ধেন্দু লিখছেন, মানবদা ও রাজশ্রীকে অনেক অনেক ধন্যবাদ। ও মশাই, যদি একে দাদা বলেন তাহলে ওকে বৌদি বলুন, আর যদি ওকে দিদি বলেন তাকে জামাইবাবু। আর ওই খবরদার দাদা দিদি করে দেবেন না, আমি এটা ভীষণ ভয়ঙ্করভাবে বিরোধী। অর্ধেন্দুবাবু, এটা আমার একটু সাংঘাতিক আপত্তি আছে। এ যদি দাদা হয় তাহলে ও বৌদি হবে, আর ও যদি দিদি হয় তাহলে ও জামাইবাবু হবে, এটা মাথায় কি রাখতে হবে। বিপদ জানেন, আমাদের শহরে রাস্তায় যখন বেরোই বহু লোক এরকম করেই ডাকে, কারণ সে ওকেও আগে থেকে চেনে, সে ওকে দিদি বলে, এবং সে আমাকেও আগে থেকে চেনে, সে আমাকে দাদা বলে। অতএব স্বামী স্ত্রী হয়ে ভাই বোনের আকার আমাদের রাস্তা দিয়ে যেতে হয়। কি করতে পারি বলো? এই ব্যাপারটাতে, মানে এই জায়গাটাতে আমার খুব খটকা লেগে, মানে গোলমাল লেগে যায়। কেন জানি না, আমার একটা গোলমাল লাগে। স্বামী স্ত্রীকে দাদা দিদি বলা এটা গন্ডগোলের ব্যাপার। আচ্ছা, আমি চট করে একটুখানি পুরোনো দিনে যাব, কারণ আমার এই ভ্রাতৃবধূটি এত চমৎকার একখানা পুরাতনী গায় মশাইরা, না শুনলে বুঝবেন না। যে গানটার কথা তোমাকে বলেছিল, আচ্ছা সেই গানটি শুনতে চাই, কোন গান? আমি শুনতে চাই এবং শোনাতে চাই। আচ্ছা, আমি আরেকটা গানও শোনাতে চাই, কিন্তু যে গানটা আমি বলেছিলাম আগে সেটা হোক। ঠিক আছে। দুর্গাচরণ বিশ্বাসের ওই কনসার্টের একটা গান, বেহালা শিক্ষার গান। বলেছেন কোথারে ভ্রমরা, কোথারে ভ্রমরা, কোথারে ভ্রমরা, কোথা মন চোরা, কলিকা কোথারে ভ্রমরা, কোথা মন চোরা, কলিকা ভূতিল পায়। আহা, নীলাজ পবনা করে আনা গুনা, নীলাজ পবনা করে আনা গুনা, সরম মিটাল কোথারে, কোথারে তোমরা, কোথা মন ছোড়া, কলিকা ভূতিল গায়। জানে না সরল সুখে কিশোর যৌবন মিলনমুখী, যে জন জানে না সে সরল সুখী কিশোর যৌবন মিলনমুখী। টুকু টুকু শশী মিছে গেল কি সিন্ধু কোষে ঝরেছে তাই। কোথারে, কোথারে ভ্রমরা, কোথা মন চোরা, কলিকা ভূতিল গায়। এই গান আমি জানেন তো? আর একটা গান, হ্যাঁ, বলছি নিশ্চয়ই আরেকটা নিশ্চয়ই গান। এই গান বেহালা শিক্ষার গান ছিল, মানে এই গান বাজিয়ে লোকে বেহালা শিখতো, এবং এই গানটা কিন্তু গণিকাদের গান। মানে যে সময় কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মুনি রাজে, এই গানটা বেদানাথ দাসী গাইছেন, এবং এটা গণিকাদের গান রূপে গণ্য হয়ে যাচ্ছে। সেই সময় এই গানটাও তাই, যেটা আমরা শুনলাম, এই গানটাও কিন্তু তখনকার রূপোপজীবিনীদের গান। হ্যাঁ, তো বেশ গানটা চলে। আমি আরেকটা না গান না, বলতে এর মাঝখানে চাইছি একটু যে, দুইখান কথা আছে।
এরা কিন্তু সাঁওতাল দম্পতি, কিছু মনে করবেন না। এ ওকে তুই তো গাড়ি করে, নেক্সট গানটায় চল। সাঁওতাল দম্পতিরাও করে, হয়তো কোনো এককালে এরকম ছিল। আমি শুনেছি যে আমার ঠাকুরদার বাবা তার স্ত্রীকে তুই বলে ডাকতেন, এবং তুই বলে ডাকার রেওয়াজটা একটা সময় ছিল, কিন্তু স্বামীকে তখনকার দিনের মেয়েরা আপনি বলে ডাকতো। না, আমাকে আপনি শুরু করেছিল, আমাকে রেগে গেলে আপনি বলেন, আচ্ছা। আমি রেগে গেলে কিন্তু তুমি বলি। আচ্ছা আচ্ছা, মানে অনেকেই এটা বলে, মানে ধরুন আমি কারো উপর রেগে গেলাম, তা সচরাচর তুমি, যেমন এর ওকে তুই বলি, রেগে গেলে তখন তুমি এটা কি করে করলে, কোন সাহসে করলে, ইত্যাদি ইত্যাদি বলে। আর তখন রেগে গেলে আমরা তুমি বলি, বাবা মারাও এটা করে, কিন্তু এই সাঁওতাল দম্পতি মানে এ একেবারে তুইটাই বলে, কিছু মনে করবেন না। আমি ওদের মার্জনা চেয়ে নিলাম, এবং এটাকে আমি মানে প্রেমের প্রকাশ হিসেবেই গ্রাহ্য করি। কর কর কর। আচ্ছা, আমি আমার মাস্টারমশাই শ্রী মানস বসু, ওনারই শেখানো এই গানগুলো। আমি একটা গান, আমাদের ভীষণ পরিচিত গান, সেই গানটা আমরা জানি যে শরী মিয়ার একটি টপ্পা থেকে এসেছে। আমি শরী মিয়ার টপ্পাটিও উল্লেখ করছি না, গানটা আমি একটু উল্লেখ করতেই হবে আমাকে। আমার মানে এটা খুব মানে খুব গাইতে ভালো লাগে, সেই কারণে আমি করবো। রামশঙ্কর ভট্টাচার্যের একটা গান, ওই শরী মিয়ার টপ্পা ভেঙে রামশঙ্কর ভট্টাচার্যের যে গানটা, সেইটা আমি করছি। তারপরে আরেকটি গান করবো, তারপর আরেকটা গান করবো, এই তিনটে একসঙ্গে করবো। কতগুলো গান করবে দেখুন, বলে যাচ্ছে একটা গান করবো, তারপর আরেকটা গান করবো, তারপর আবার একটা গান করবো। হ্যাঁ, চল চল চল, শুরু কর, শুরু কর, শুরু কর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি নিয়ে যে গানটা, যেটা সবচেয়ে পরিচিত গান। রইব না, কোনো চিন্তা করবেন না। এ প্রবাসে মানে নিজ গৃহে প্রবাসে আর বেশি দিনে আমরা থাকছি না। আমরা আস্তে আস্তে করোনাকে জয় করবার দিকে এগোচ্ছি। আমরা সকলে ব্লটিং পেপার হয়ে উঠছি আস্তে আস্তে, মানে করোনা শুষে নিচ্ছি আমরা দিনে দিনে। কাজে কদিন পরেই দেখবেন করোনার জন্য টিকা দরকার হবে। যেমন একটা ছোট সংবাদ এসেছিল না, যে রজনীকান্তের করোনা সংক্রমণ হয়েছে, করোনাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কাজে কদিনের মধ্যে আমাদের সেই অবস্থায় আসছে, কোনো চিন্তা করবেন না। একজন আমার একখানা কবিতা শুনতে চেয়েছেন, এর মাঝখানে প্রচুর কবিতা আমি লিখেছি, অনেকেই জানেন। হাতের কাছে যেটা পেলাম সেটা একটু শোনাবো। কবিতাটার নাম হচ্ছে মনরোর অভিমান। অতি বড় সুন্দরীরা কেউ বেশি দিন বাঁচেনি। যে মেয়ে চারধারে হাজার, শহর জুড়ে লক্ষ, আর গ্রহ জুড়ে কোটি কোটি পুরুষের স্বপ্ন, সে কখনো এক পুরুষের প্রেমে আটকাতে পারে না। তার কেবলই মনে হয় আমি আটকা পড়ে গেছি। আপনার অন্যতম প্রধান আকর্ষণ কি ছিল? মিস নর্মা জ মর্টেনসন ওরফে জ নরমান ওরফে মেরিলিন মনরো। উত্তুঙ্গ শিখর স্পর্শী বিভাজিকা, সোনালি চুল আর ঘননীল চোখ,
আপনার মাপজোক করা জ্যামিতিক নিতম্বের ঘের, নাকি আপনার আবেদনময় হাসি মরালির গ্রীবাভঙ্গি, নাকি প্রেসিডেন্ট কেনেডির ভুয়ো জন্মদিনের পার্টিতে কাঁধ থেকে মহার্ঘ ফার কোট শ্রাগ করে ফেলে দিয়ে বিনা অন্তর্বাসে শুধু একটা প্রায় স্বচ্ছ পিঠখোলা আইভরি রঙের স্কিন হাগিং গাউন পরে জনকে লিপলক না করেও যেন বা করে হ্যাপি বার্থডে টু ইউ গানটা গাওয়া, সমুদ্র সৈকতে অকারণে অনায়াসে নগ্ন হয়ে অস্তগামী সূর্যকে নিশ্চিত যৌবন দর্পিতার চ্যালেঞ্জ করে বলা, থামো, আগে আমাকে ভালো করে দেখো তারপর যেও। ঠিক কোনটা আপনি মেরিলেন? কোনটা? পিন আপ গার্ল হয়ে যা খুশি তাই করা আপনি? 5-এর দশকের নামজাদা মুখিরানি আপনি? যৌবনের প্রিয়তর সঙ্গী আজকের ভায়াগ্রার বহু আগে ইন দ্য ইয়ার 1953 আপনার নায়াগ্রা ছবিটা রিলিজ করেছিল। অন্ধকার সিনেমা হলে আপনার যৌবনের আগুনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দর্শকের হৃদয়ে আপনার সালট্রি কণ্ঠ আর আপনার অহংকারী কিন্তু সরল হাসি আবহমানের হয়ে গেল। হলিউডের দুনিয়া বুঝলো কাকে বলে সেক্স অ্যাপিল? ওই আপনি? নাকি যা দেখে দুনিয়া ভেবলে গিয়েছিল সেই অসামান্য আবেদন আর পিপাসাকাতর শারীরিক বাঁক, যা কিনা এতদিনে ফ্রম আর্থ টু আর্থ হয়ে মাটিতে মিশে গেছে, সেই তরঙ্গায়িত যৌবনের ভরা যুবতী আপনি? আপনি খবর না পেতে পারেন, কিন্তু ওয়েস্টউড গ্রামের মেমোরিয়াল পার্ক সিমেট্রিতে আপনার কবরে সেই জোডি ম্যাগিও আপনার শুটার বলে পরিচিত বেসবল খেলোয়াড় জোল্ডিন জো, যাকে আপনি করুণা করেই প্রায় 9 মাসের জন্য বিয়ে করেছিলেন, মনে পড়ে? জানেন, সেই জো আপনার 36 বসন্তে মৃত্যুর পর 1962 থেকে 82 টানা 20 বছর রোজ একগুচ্ছ করে টাটকা লাল গোলাপ আপনার কবরে রেখে দেওয়ার জন্য চুক্তি করেছিল এক ফ্লোরিস্টের সঙ্গে। অগ্রিম দিয়ে দিয়েছিল 20 বছর ধরে প্রত্যেক দিন আপনার কবরে একতরা লাল তাজা গোলাপের দাম। 14 জানুয়ারি 54, মনে পড়ে মেরিলেন? সান ফ্রান্সিসকো সিটি হোটেল থেকে সুপুরুষ ইয়াঙ্কি জোকে বাহুবন্দি করে আপনার এলো। তারপর আপনার মডেলিং করার সময় নগ্ন পিন আপ প্লেবয় পত্রিকা বা ফক্সে তখনও প্রচারিত হয়নি, কিন্তু আপনার সুপারহিট ছবি 7 ইয়ার ইচেস শুটিংয়ে ম্যানহাটন 50 সেকেন্ডে আপনি যে সাদা স্কার্ট পরে আপ স্কার্ট শুটিং করলেন নভেম্বরে, তাই নিয়েই ঝগড়ার সূত্রপাত, তারপর বিচ্ছেদ। আচ্ছা, লেখক আর্থার মিলার তো ভদ্রলোক ছিলেন, তার সঙ্গেও তেমন জমলো না কেন? কেনেডির মতো প্রতিপক্ষ, রাজনীতি, মৃত্যু ভয়। আপনার প্রথম স্বামী তো হাবি যাবি। আপনার 16 থেকে 20 বছর বয়সটা সে পেলেও বটে, আবার পেলেও না। যে মেয়ে আগামীতে অবিশ্বের পুরুষের হৃৎপিণ্ড থামিয়ে দেবে, সে কতদিনই বা কেনই বা আটকে থাকবে জেমসের মধ্যবিত্ত সংসারে? তাতে তো গোটা গ্রহের ক্ষতি, এতটাও তো সহ্য হতো না। তো আপনার সে বিয়ে ভেঙে গেল 20-তে, কারণ সে বোর্ডম। তারপরে জোল্টিন জো আর যৌবনের আগ্নেয়গিরিতে পূর্ণাহুতি দিলেন তো নাট্যকার আর্থার মিলার। সবচেয়ে লম্বা দাম্পত্য, প্রচুর ঘনিষ্ঠ ছবি, আপনার প্রিয়তম বাহন চকচকে কালো ফোর্ড থান্ডারবার্ডে লং ড্রাইভ, শুটিং ফেলে উদ্দাম পার্টি, এত কাণ্ডের পরেও 56 সালে বিয়ে, 61 সালে ডিভোর্স। ততদিনে কেনেডিকে আর আপনাকে নিয়ে ঢিঢি পড়ে গেছে, কোনো বাধাই কেউ মানছেন না। ক্ষমতার অলিন্দে হইচই, চারধারে গোলাপ আর গালি একসঙ্গে। 62 সালের 4 অগস্ট লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বেডরুমে সেজে গুজে কিন্তু অনিন্দ সুন্দর দেহবান্ধরী নগ্ন করে রেখে 40টা বারবিচুরের ড্রাগ নিয়ে আপনি নাকি ওভারডোজে মরলেন। পুলিশ বলেছিল ওটা সুইসাইড। পুলিশ বলেনি ওটা প্রেমের ব্যর্থতা। পুলিশ বলেনি ওটা অভিমান। পুলিশ একবারও বলল না এই মৃত্যুর তদন্ত হওয়া দরকার। আপনি খুব সুন্দরী ছিলেন, মর্টেনসন ওরফে নর্মা ওরফে মেরিলিন। আপনার অনেক প্রেমিক ছিল, এই নীল গ্রহের এপার থেকে ওপারে, মেরু থেকে মরুভূমি, পর্বত শিখর থেকে সমুদ্রতল। আপনার ছিল বিপুল খ্যাতি, জনপ্রিয়তা, অর্থ, প্রভাব। আপনার হুকুম তামিল করার জন্য দুনিয়ার সেরা পুরুষেরা তৈরি ছিল সব কিছুই। তাও কি কিছু ছিল? আচ্ছা, রূপে সাফল্যে মুক্ত জীবনে নিয়ম বহির্ভূত বাঁচায় অভিশাপ থাকে মেরিলিন? আচ্ছা, নারীর অভিমানকে কেন পুরুষটির মতো মূল্য দেয় না মেরিলিন? আপনি আমার জন্মের অনেক আগেই রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন মেরিলিন। তবু আমার মতো অনেক পুরুষ আজও আপনার জন্য পতঙ্গ হতে রাজি আছে এত বছর পরেও। ছোট্টবেলা থেকে প্রায় অনাথের মতো মানুষ হয়েছিলেন আপনি, কেউ দেখেনি। প্রায় আগাছার মতো এই আশ্রয় থেকে অন্য আশ্রয়, এই অনাথালয় থেকে ওই দুঃসম্পর্কের আত্মীয়। আসলে প্রায় একা আদর যত্ন বাৎসল্য না পাওয়া অবুঝ শৈশব থেকে অভিমানী কৈশোর। সে অভিমানও বুঝি কাজ করেছিল মেরিলিন? মানুষ আপনি না সেক্স সিম্বল আপনি? অভিমানটা কার? আচ্ছা, মানুষের অভিমান এত তীব্র কেন? মর্টেনসন ওরফে নর্মা ওরফে মেরিলিন।
ঘুরে ফিরাবে অনাদরে, কে ঘুরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, ওগো কে ঘুরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে হায়, পারিনে জুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেল বুঝিতে বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। এই গানটার সঙ্গে আরেকটা গানের ছোট্ট অংশ পাঞ্চ করি, এটা সবাই শুনতে চাইছে। আমার প্রিয় মেঘের ফাঁকে ফাঁকে সন্ধ্যা তারায় লুকিয়ে দেখে কাকে কাকে, সন্ধ্যা দিবে লুপ্ত আলো, স্মরণিতার পাশে আয় আলো ছায়া, আকাশে আছে ভাসে। একটা অনুরোধ এসছে এখানে। হ্যাঁ, অনেকগুলো অনুরোধ এসছে, প্রচুর অনুরোধ আসছে। যেমন পুরানো সিদ্দিনের কথা শুনতে চেয়েছেন তাপস, উইশেল ওভারকাম শুনতে চেয়েছেন, অনেক রকম অনুরোধ আসছে। কিন্তু আমি একটা কথা আবার মাঝখানে একটু বলে দিই, সেটা হচ্ছে এইরকম, অনুগ্রহ করে আপনার দেওয়ালে ওয়াচ পার্টি, শেয়ার, বন্ধুদের ডাকা, এখানে তাদের ট্যাগ করা করলে কি হবে, এই আনন্দঘন অনুষ্ঠানটি আরও বেশি মানুষ সঙ্গে থাকতে পারে। চট করে হয়ে যাক একটা গান, যে গানটা হয়তো রাজশ্রীর কাছ থেকে আসবে প্রত্যাশা করছি। কি গান দেখি এই সময়ের সঙ্গে মিলি? বল কি বল, স্বাভাবিক, এটা আমাদের একটা অভ্যাস আর কি। শিল্পীরা এ করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, আমি যারা সরাসরি গান ইন করে যাই, ঢুকে যাই আর কি। পুরানো সিদ্দিনের কথা ঢুকবে, সবাই গাইতে ওটাই তো পারবে। বলছি। হ্যাঁ, ওটাই বলছিলাম, হ্যাঁ। যে ওটাই না। হোক, হোক। আচ্ছা। ফুল তুলেছি তুলেছি দোলা, চিহ্ন বাজে বাঁশি গান গেয়েছি তলায়, আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলে কে কোথায়, আবার দেখা যদি হলো সখা গানের মাঝে। আপনারাও গাইতে পারেন যে যার জায়গায় বসে। দিনের কথা তীরে হায় সেই চোখের দেখা, প্রাণের কথা আয় আরেকটিবার আয় রে সখা গানের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, সেই দিনের কথা ফিরে হায় সেই চোখের দেখা, প্রাণের
গাথা রাজা। এই গানটি পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ঠিক এর পাশাপাশি দেখুন এটা কিন্তু একটা বিদেশি সুর ধার করে নেওয়া বোঝা যাচ্ছে তো, গাইলে বোঝা যায়। মানে আবার দেখুন এগুলি মানবকে আর রায়স থেকে বলবো কত বড় ভেবেছেন এটা ভাবছিলাম। কিংবা আধে রকমের নয়নের না, আমরা একটু একটা দুটো গানের একটা ছোট্ট মানে সূত্র ধরে যাই যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কেমন করে এই তেতলার ছাড়ে গানগুলো তৈরি হতো। আর কেন এই গানটা গাইছি, কারণ ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের দেওয়া পাঞ্জাবি পরে যে আমাদের মাঝে রয়েছে, যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম খুব গর্বের সঙ্গে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গোটা জীবন মঞ্চে এসেছিল, তাতে জ্যোতিরিন্দ্রনাথের শেষ বয়সটা সুপ্রিয়দা অভিনয় ছিলেন, তাতে যে গানটা ছিল সেটা এরকম। আমি যাই যাই আর ফিরে ফিরে যাই, যাই যাই করে আসি, আমি যাই। জ্যোতিবাবুর মানে জ্যোতিরিন্দ্রনাথের বিয়ের ঠিক পরে লেখা এই গান। আর ফিরে ফিরে যাই, যাই যাই করে আসি, আমি যাই যাই আর ফিরে ফিরে যাই। বাঁশি যে সর্বনাশী, বাঁশি যে সর্বনাশী, আমি যাই যাই আর ফিরে ফিরে যাই। এই গানটা সুরে একটা গান বোধহয় মনে পড়ে যাচ্ছে না, বার বার ফিরে যায়, বার বার ফিরে আসে, বার বার ফিরে যায়, তবে তো ফুল বিকাশে বলি বার বার ফিরে যায়। ওই যে গানের ধারা, তেতলার গানে ছাদে যে গানের সূত্র তৈরি হয়েছিল তারই প্রবাহ। তারপর তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গবানে রোহি হয়ে কাকি, কেহ জানিবে না গভীর প্রণয়, কেহ দেখিবে না অশ্রুবাণী আপনি আজকে যাবে শুধাইছ হাসি, আপনি আজকে যাবে শুধাইছ হাসি, কেমনে প্রকাশি ভালোবাসি, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে। আমার হেরে গলা বেরিয়ে গেল, মাফ করবেন। বল বুঝি বল, এইটা মাস্টারমশাইয়ের কাছে শেখা যে মূল গানটা, সেটা আমি একটুখানি গাও। Bring to me only with thy eyes, thy মনে নেই ওটা ঠিক এইটুকু আর কি করতে ইচ্ছা করলো। নটা বাজুক, তাতে কোনো ক্ষতি নেই, একটুখানি লম্বা হলে হোক, ক্ষতি নেই কোনো। একটা ছোট্ট স্মৃতি মনে পড়ে যাচ্ছে একটু পুরনো দিনের একটা গল্প। শ্যামাবতীর নাম জানেন? শ্যামাবতী বুদ্ধের সময়কালের কাহিনী। বৎস বলে একটি রাজ্য ছিল, সেই রাজ্যে শ্যামাবতী নামের একটি ছোট্ট মেয়ে জন্মেছিল একটা গ্রামে। সেই গ্রামে মহামারী দেখা দিল, যেমন এখন মহামারী দেখা দিয়েছে, মহামারী দেখা দিল। তারা পালিয়ে গেল শহরে বাপমার সঙ্গে। গিয়ে শহরে তখন ধনীরা লঙ্গরখানা খুলেছেন গ্রাম থেকে আসা মানুষের সাহায্যের জন্য। তো শ্যামাবতী তখন সে একটু বড় হয়েছে,
সে তার বাপ মার জন্য এবং নিজের জন্য খাবার আনতে প্রতিদিন যেত, 3 জনের খাবার আনতে। খুব বিশৃঙ্খলা হতো খাবার দিতে। সেখানে মিত্র নামে এক ব্যক্তি ছিল, সে সবাইকে খাবারটা তুলে দিত। তো প্রথমে সভাপতি 3 জনের খাবার নিত, তারপরে 2 জনের, তারপরে 1 জনের। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একদিন যে তুমি এখন 1 জনের খাবার নাও, আগে 3 জনের নিতে। বললো যে আমার তো প্রথমে আমরা 3 জন ছিলাম, বাবা মা আর আমি। তো বাবা মারা গেলেন, 2 জনের নিতাম, মা মারা গেলেন, 1 জনের নিতাম, 3 জন 2 জন, তখন আমি 1 জনের নিচ্ছি, আর এখন তো আমি 1 জনের খাবারই নিই। তো মিত্র মানুষটি বুঝলেন যে এই মেয়েটা খুব সৎ এবং ভালো। তাকে কাজ দেওয়া হলো লঙ্গরখানায় সকলের খাবার বিতরণের জন্য। সে কাজ করতে শুরু করল, খুব ভালো কথা। ইতিমধ্যে এক ধনী ব্যক্তি তিনি পরিদর্শন করতে এসে দেখলেন যে আগে যে বিশৃঙ্খলা ছিল সেটা এখন নেই। কারণটা কি না, সভাপতি এই মেয়েটি, সে সবাইকে হাসি মুখে খাবার পরিবেশন করে। আগে আর যেরকম কারাকারি করতো মানুষ, এখন আর করে না। দেখে তাকে খুব পছন্দ হলো, বলো আমি একে দত্তক নেব, এই পিতৃমাতৃহীন আমি একে দত্তক নেব। তাকে দত্তক নিলেন। দত্তক নেওয়ার পরে এবার সে তো ধনী মানুষ, তার রাজার সঙ্গে যোগাযোগ রয়েছে, রাজার অমাত্য। এবারে সে সমাজের উচ্চ স্তরে পৌঁছে গেল। রাজা তাকে দেখলেন, দেখে খুব খুশি হলেন, খুব সুন্দর দেখতে মেয়েটি। তখন সে কিশোরী, বললেন আমি একে বিয়ে করতে চাই। কিন্তু ওই মানুষটি বললেন যে না, তিনি জানতেন রাজা খুব বদরাগী লোক, তিনি বিয়ে করতে দিতে রাজি হচ্ছিলেন না। রাজি যখন হচ্ছিলেন না, রাজা তখন ওকে বললেন যে তুমি রাজ্য থেকে নির্বাসিত হবে, তাকে নির্বাসন দেওয়া হবে। সভাপতি দেখলো এর জন্য, তার জন্য ওই লোকটির তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। সে তখন বললো যে না ঠিক আছে, আমি রাজাকে বিয়ে করবো, আমাকে একটু কথা বলতে দিন রাজার সঙ্গে। রাজার সঙ্গে তিনি কথা বললেন, রাজাকে বোঝালেন যে আপনি এরকম আচরণ করবেন না, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কারণ আমার পালক পিতা, তিনি তো, আপনি তাকে রাজ্য ছেড়ে বের করবেন না। বিয়ে হলো। বিয়ের পরে রাজা অত্যন্ত প্রীত এই সভাপতির প্রতি, প্রচন্ড বদমেজাজি, বদরাগী রাজা, কথায় কথায় মৃত্যুদণ্ড দেন। আস্তে 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 সভাপতি তাকে আস্তে আস্তে তার ব্যবহার বদলাতে শুরু করলেন। তার একজন দাসী ছিল, তার নাম খুবজা। সে কুঁজো একজন দাসী। প্রতিদিন তাকে 8টি করে মুদ্রা তিনি দিতেন। ওই 8 পয়সা ধরুন, যে তুমি গিয়ে ফুল কিনে আনবে আমার জন্য। সে দাসী কি করতো, 4 পয়সা ফুল কিনতো, 4 পয়সা নিজে চুরি করত। একদিন ফুল কিনতে গিয়ে সে দাসী দেখতে পেল বুদ্ধ দেশনা করছেন, অর্থাৎ কথা বলছেন। সে দেশনা শুনতে শুনতে সেই কুবজা দাসী যে চুরি করত, তার আশ্চর্যভাবে শোধাপত্তি হলো। শোধাপত্তি মানে একটা মার্গ। সেই মার্গ সম্পর্কে মানব একটু বলুক, তারপরে আমি বাকি গল্পটা বলি। শোধাপত্তি মার্গটা কি একটু মানব বুঝিয়ে বল। স্রোতপন্ন, অর্থাৎ যিনি শুভ বা ইতিবাচকতার স্রোতের মধ্যে বা প্রবেশ করতে পারবেন, অর্থাৎ তার ওই মার্গ, অর্থাৎ ওই পথের দিকে চলা শুরু হবে। আনন্দ মার্গ, এটা আনন্দের মার্গ, এটা হচ্ছে শুভর মার্গ, ইতির মার্গ, ইতিবাচকতার মার্গ। দাসীর এই পরিবর্তন, দাসী বাড়িতে এসে, রাজবাড়িতে ফিরে এসে, সে রানীর হাতে, অর্থাৎ তখন তো রানী, রাজার কিন্তু আগে 2টি স্ত্রী ছিল, তার মধ্যে একজনের নাম মদগন্ধা, আরেকজনের নাম আমি জানি না। এই 2 রানীকে ছেড়ে রাজা তখন এই সভাপতির প্রতি আকৃষ্ট। দাসী ফিরে এসে 4 পয়সা ফেরত দিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন রানীমা, আমি আপনার প্রতিদিন পয়সা সরাতাম। বলে তোর হঠাৎ এরকম পরিবর্তন কেন? বলে আমি একজনের কথা শুনেছি, তার কথা শোনার পর আমার মনের মধ্যে সমস্ত কলুষ যা কিছু ছিল সব চলে গেছে, শুধু আনন্দ সেখানে বিরাজ করছে। বলে কে তিনি? তিনি হচ্ছেন বুদ্ধ। আচ্ছা তাই নাকি? তুই খবর নে তো, কবে কোথায় বুদ্ধ কথা বলবেন, তুই শুনবি, শুনে এসে আমাকে বলবি। প্রতিদিন বুদ্ধের কথা শুনে আসে সেই দাসী, আর রানীকে বলে। শুনতে শুনতে একদিন রানী রাজাকে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি বুদ্ধকে ডাকুন, তিনি রাজসভায় এসে কথা বলবেন। তো রাজা রানীর কথায় রাজি হয়ে, প্রথমে রাজি হচ্ছিলেন না, তবে রাজি হয়ে ডাকলেন। বুদ্ধ নিজে এলেন না, এলেন তার শিষ্য আনন্দ। আনন্দর কথা শুনে তখন ওই আড়ালে, চিকের আড়ালে বসে রানী শুনছিলেন। তারও ওই একই রকম ইতিবাচকতার মার্গে তিনি চলে গেলেন, অর্থাৎ মনের মধ্যে আনন্দের জন্ম হলো এবং তিনি বুঝলেন যে এই হচ্ছে পথ। এমনকি রাজার মধ্যেও এলো পরিবর্তন।
এরপর থেকে রাজবাড়িতে শ্যামাবতীর কথাতেই সবকিছু হয়। তিনি সকলকে আনন্দের মার্গে নিয়ে যান, সকলকে ইতিবাচকতার দিকে নিয়ে যান। ওই যে রানীর নাম বলেছিলাম মদগন্ধা, তার কিন্তু ঈর্ষা হলো সে একদিন ষড়যন্ত্র করে শ্যামাবতীর প্রাসাদে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলার পর রাজার তো খুব মন খারাপ, কিন্তু রাজা খুঁজে পাচ্ছেন না। রাজার বিশ্বাস হচ্ছে না দুর্ঘটনা ঘটেছে, আগুনটা হঠাৎ করে লেগেছে। তার মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে কেউ না কেউ কিছু একটা করেছে। মনে রাখবেন, রাজা কিন্তু অসম্ভব বদমেজাজি ছিলেন, কথায় কথায় মৃত্যুদণ্ড দিতেন। এই মাঝখানের যে আনন্দের মার্গে তার যাত্রা, ইতিবাচকতার পথে তার যে যাত্রা, শ্যামাবতীর সঙ্গ পাওয়ার পরে তার যে মানসিক পরিবর্তন, তাতে তিনি কিন্তু নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছিলেন। কিন্তু শ্যামাবতীর মৃত্যু হয়েছে, আরো অনেকজন পুড়ে মারা গেছে, আগুন লেগেছে রাজবাড়ির একটা অংশে, মদগন্ধা তার নেপথ্যে। রাজা সেটা প্রমাণ করতে পারছেন না। তখন তিনি একটা চালাকি করলেন। তিনি বললেন, মন্ত্রীদের সঙ্গে একদিন সভায় বসে বললেন, আচ্ছা আমার না, জানো তো, তোমরা হয়তো জানো না, এই শ্যামাবতীকে বিয়ে করার পর থেকে আমি যেন মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। তাই যে এই শ্যামাবতীকে, তার যে মৃত্যু হয়েছে আগুন লেগে, আমি বিশ্বাস করি না যে আগুন এমনি লেগেছিল, কেউ না কেউ আগুনটা লাগিয়েছিল। যে আগুন লাগিয়েছিল সে যদি সামনে আসে, তাকে আমি পুরস্কৃত করব। খবর পেয়ে ওই রানী মদগন্ধা ভাবল যে আমাকে তো রাজা পুরস্কৃত করবেন, তিনি আবার আমার প্রতি আকৃষ্ট হবেন। সে তখন দৌড়ে চলে এসে রাজসভাতেই বলে দিল, মহারাজ আমিই তো আগুন লাগিয়েছিলাম। বটে, তুমিই লাগিয়েছিলে আগুন? আচ্ছা, তোমার সঙ্গে আর কে ছিল? না, এই আমার এই আত্মীয় স্বজন, এই ভৃত্যরা, এরা সব ছিল। তারা সবাইকে ডাকা হলো। এইবার রাজার ক্রোধ তীব্র হলাহলের মতো, ভয়ঙ্কর আগুনের মতো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, তুষের আগুনে এদের প্রত্যেককে পুড়িয়ে মারা হোক, মৃত্যুদণ্ড দিলাম আমি, এদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দেওয়া হোক, মৃত্যুদণ্ড এক্ষুনি কার্যকর করা হোক। কার্যকর করা হলো। রাজার ভেতরে যে পরিবর্তন ঘটেছিল ইতিবাচকতায়, সেটা আবার নেতিতে চলে গেল। তখন সামনে এসে দাঁড়ালেন বুদ্ধ এসে বললেন, মহারাজ এরা কিন্তু শাস্তি পেয়ে গেছে। আপনি আসল অপরাধীকে খুঁজে বের করেছেন, কিন্তু আপনি যে পথে যাত্রা করেছিলেন সেই পথ থেকে সরবেন না, ইতির পথ থেকে আপনি সরবেন না, নেতির দিকে আপনি আর যাবেন না। আপনি শাস্তি দিয়ে দিয়েছেন, এবারে আপনি ফিরে আসুন। রাজা বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন, বৎসরাজে প্রতিষ্ঠিত হলো অহিংসার বাণী, এবং বৎসরাজ্যে প্রতিষ্ঠিত হলো শ্যামাবতীর নামে নতুন করে একটি আইন চালু করা হলো, যে কেউ কারো প্রতি হৃদয়ংসা, ঈর্ষা, দেশ ইত্যাদি প্রকাশ করলে সঙ্গে সঙ্গে শ্যামাবতীর নামে তাকে ইতিবাচকতার পথে নিয়ে আসা হবে, বুদ্ধের নির্দেশিত পথ তাকে দেখানো হবে। ঘটনাটা মনে পড়লো কেন জানেন? গল্পটা 2500 বছর আগেকার গল্প। 2500 না, হ্যাঁ 2500 বছর আগেকার গল্প। কারণটা হচ্ছে এটাই, ইতিবাচকতার পথ একবার যদি আপনি গ্রহণ করতে পারেন, সেই পথই কিন্তু আপনাকে মোক্ষের দিকে এগিয়ে যেতে পারে। 200তম দিনে ইতিবাচকতার কথা বলতে বলতে 200তম দিনে এসে পৌঁছে আজকে আমি মনে করি আমরা সবাই ইতির মানুষ হয়ে, ইতির যোগসূত্রে, ইতির শৃঙ্খলে বাঁধা পড়ে গেছি। কি গান বলতে? তোমার আহ্বানে সুপ্তি আমার, চেতনা না মানে বজ্র বেদনে জাগায় আমারে, ফিরিয়া যেও না যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া
ছাড়িয়া যেও না প্রভু। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু। সুন্দর তুমি এসেছিলে আজ রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত করেই পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন তলে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। কতবার আমি ভেবেছিল উঠে উঠে, আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন তখন গিয়াছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। গীতাঞ্জলি, গীতাঞ্জলি। আমরা প্রায় শেষের পথে এসে গেছি। আমাদের আলোক সম্পাদকারীটি কোথায় চলে যাবে? আরো আস্তে 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 আমি আধার ছায়ে আছি রাতের আশ্বাসে, তোমারই আশ্বাসে। তারায় তারায় জাগা তোমার আলোক ভরা বাণী। হে সুন্দর, হে সুন্দর, লহ লহ তুলে লহ নীরব বীণা খানি। তোমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহ তাই আনি। হে সুন্দর, হে সুন্দর, আশা আমার কঠিন ঘুমে তোমায় কি বলে। পরশ দিয়ে সরস বায়ু ভাষা প্রশ্রু জলে। হে সুন্দর, হে সুন্দর, শুষ্ক যে হে ভগ্ন মরু নিত্য মরে কাজে। আমার চিত্ত মাঝে শ্যামল রাশে জাগাও তোমার আলোক ভরা বাণী। হে সুন্দর, হে সুন্দর, লহ লহ তুলে লহ নীরব বীণা খানি। তোমার নন্দন নিকুঞ্জ হতে সুর দেহ তাই আনি। ও হে সুন্দর, হে সুন্দর। এখানে শুধু আমার একটা অনুরোধে একখানা গান শেষে শুনতে চাই। সেটাকে যদি আমার প্রিয়তম শিল্পী দেবব্রত বিশ্বাসের মতো করে, মানে একেবারে লয় ছেড়ে দিয়ে, হারমোনিয়ামটাও ছেড়ে দিয়ে, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, শোনা যায়? নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন। তখন মোরে আদেশ করো গাইতে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারী দূরে। আমি হেথায় থাকি শুধু
সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি, এবং হাতগুলো জোর জোর করাই থাকুক কিছুক্ষণ। এবং পাশাপাশি এই কথাটাও বলা, সকলকে বলুন, জানান, সদাপত্তি মার্গ, আনন্দের মার্গ, এই আমাদের মার্গ, এই আমাদের পথ। আর আমার এই পথ চলাতেই আনন্দ। সংখ্যা কিছু নয়, 200 হোক, 300 হোক, 500 হোক, 1000 হোক, আপনাদের সকলের সহযোগিতা, একটা পরিবার গড়ে তোলার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সাফল্য পাওয়া, এখানেই আমাদের সব থেকে বড় তৃপ্তি। এই ফিনিশটা তোমাকে তৃপ্তি হবে। সকলকে আনন্দম বলি, বিদায় বলি। দেখা হচ্ছে আগামীকাল রাতের অনুষ্ঠানে, যদি আগামীকাল অনুষ্ঠান করি তবেই। হ্যাঁ, ছড়িয়ে দিন ইউটিউব চ্যানেলের কথা সবাইকে বলি, সাবস্ক্রাইব করুন, করান। আমাদের কাজে এই যে বহতা ধারা, সেই ধারা যেন অব্যাহত থাকে, কারণ বহতা নদী আর রমতা যোগী এ কিন্তু চিরকালের, তাতে কোনো শেওলা পড়ে না। আনন্দ।